পাঁচকড়ির চায়ের দোকানে সেদিন আড্ডাটা বেশ জমে উঠেছিল। এখানে বলে রাখি, আড্ডাটা কিন্তু গল্পের ছিল না। আড্ডাটা ছিল রথিজিৎ নামের এক নতুন ক্লাব মেম্বারের সঙ্গে অমলদার দাবা খেলার প্রতিযোগিতা। তবে খেলার ছেঁদ পড়ল হঠাৎ একটি মৃদু বিদ্যুৎ গর্জনের সঙ্গে সঙ্গে এবং লোডশেডিং হয়ে যাওয়ায়। আমরা সকলেই প্রায় হতাশজনক শব্দ করে উঠলাম। ন্যাপলা ব্যস্ত হয়ে কি যেন একটা করে দিয়ে নিজ ভঙ্গিতে বলে উঠল, হ্যাঁ নাও, সব ঘুটি এলোমেলো করে দিয়েছি, এবার খেললে আবার প্রথম থেকেই খেলতে হবে। রথিজিৎ একটু অসন্তুষ্ট হয়েই বলল, এমনটা না করলেই চলতো না ন্যাপলা? এবার অমলদাকে মাত দেওয়ার থেকে কেউ রক্ষা করতে পারতো না। অমলদা এই কথার উত্তরে কোনো জবাব না দিয়ে কেবল একটু হাসল। ন্যাপলা বলল, আরে সে না হয় খেলা আরো একবার হবে কারেন্ট চলে এলে, কিন্তু ততক্ষণ কি চুপ করে বসে থাকবো নাকি? হ্যাঁ, এই অমলদা, এই অনেকদিন গল্পের আসর বসে না, এই একটা ধরো না নতুন কিছু। অমলদা দাবার বোর্ড সরিয়ে রেখে একটা লম্বা নিঃশ্বাস টেনে নিয়ে কোনো রকম ভনিতা না করে বলতে শুরু করল, একবার আমার নতুন চাকরিতে আচমকা বদলির হুকুম এলো কলকাতা থেকে গয়া। মোটঘাট বেঁধে গয়া পৌঁছে দেখি প্ল্যাটফর্মে শুকলাল দাঁড়িয়ে। শুকলাল অফিসের কাজে অনেকবার কলকাতা এসেছে, এক অফিসেরই লোক, সেই সূত্রেই আলাপ। শুকলাল বলল, আপনার জন্য একটা বাসার জোগাড় করে রেখেছি স্যার, শহরের একটু বাইরে, বেশ নিরিবিলি জায়গা, আপনার ভালোই লাগবে। শহর থেকে মাইল 2-1 দূর। বাড়িটা এক নজরে ভালো লাগলো। একতলা, চারিদিকে বাগান, মানে এক সময় বাগান ছিল, এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে। 2খানা ঘর, একটা বসবার আর একটা শোবার, এছাড়া ছোট্ট একটা রান্নাঘর। শুকলাল বাড়ির মধ্যে ঢুকে দুদিকের জানলাগুলো খুলে দিল। শীতের অল্প ঠান্ডা বাতাস, ভালোই লাগলো। চারপাশে বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা গেল উঁচু নিচু মাঠ, গাছপালা, ঝোপঝাড়। রান্নাঘরে ঢুকে শুকলাল বলল, পিছনের জানলাটা খুলবেন না। জিজ্ঞেস করলুম, কেন? এদিক দিয়ে তো আর বাতাস আসবে না, কি দরকার খুলে? আর কিছু বললাম না, জিনিসপত্র গোছাতে আরম্ভ করলাম। শুকলালই দুলালির মাকে জোগাড় করে দিল। রান্নাবান্না থেকে ঝাঁট দেওয়া, কাপড় কাচা সব কিছুই করবে। দিন 3 পর দুলালির মাকে জিজ্ঞেস করলাম, শুকলাল রান্নাঘরের জানলাটা খুলতে বারণ করেছে, কেন তা বলতে পারো? দুলালির মা অনেকক্ষণ ধরে আমার দিকে চেয়ে রইল, দৃষ্টিতে কৌতূহল আর বিস্ময়। তারপর বলল, ওই জানলাখান নাই বা খুললেন বাবু? কিন্তু কেন? না, রান্নাঘরের দিকে জানলা তো, কত খাবারের জিনিস থাকে, যদি ধুলা বাড়ি পড়ে কিংবা কিংবা কুকুর বিড়ালে ঢুইকা পড়ে। অবশ্যই জানলার কোনো গড়াদ নেই, ছোটখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়া মোটেই বিচিত্র নয়। তবু আমার মনে হলো আসল কথাটা যেন দুলালির মা চেপে যাচ্ছে। কি হতে পারে রান্নাঘরের জানলাটা খুললে? ছুটির দিন অনেক বেলা পর্যন্ত ঘুমোলাম। ঘুম থেকে উঠে দেখলাম দুলালির মা টেবিলের ওপর চায়ের কাপ রেখে গেছে, রোজকার মতন। চা খাওয়া হতেই দুলালির মা এসে দাঁড়ালো, বলল দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিতে, কারণ সে বাজারে যাবে। দরজাটা বন্ধ করে মুখ হাত ধুয়ে রান্নাঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালাম। আর দাঁড়াবার সঙ্গে সঙ্গেই চোখ গিয়ে পড়ল পিছনের জানলার ওপরে। বাইরে এলোমেলো শীতের হাওয়া বইছে, বন্ধ জানলাটা সেই হাওয়ায় থরথর করে কাঁপছে। ঠিক মনে হলো যেন বলছে, আমাকে খুলে দাও। খুলতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম। সবাই যখন বারণ করেছে তখন আর জানলাটা খোলবার দরকার বা কি? কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে মানুষই ভয়টা দূর করে সজোরে জানলায় ধাক্কা দিলাম। জানলা খুলল না। অনেকদিন না খোলার জন্য এঁটে গিয়েছে। আমারও জেদ চেপে গেল। প্রাণপণ শক্তিতে জানলাটা খোলবার চেষ্টা করতে লাগলাম। 4 ধাক্কা দেবার পরে জানলাটা খুব শব্দ করে খুলে গেল। খোলার সঙ্গে সঙ্গে আশ্চর্য এক কাণ্ড, বাইরে থেকে গরম একটা হাওয়ার ঝলক ঘরের মধ্যে এসে ঢুকল। কেন এমন হলো? অন্য জানলা দিয়ে বেশ ঠান্ডা হাওয়া আসছে, শীতের স্বাভাবিক হাওয়া। তবে কি অনেকদিন বন্ধ থাকার জন্য হাওয়াটা এরকম গরম? ঠিক বুঝতে পারলাম না। এগিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। কি আছে বাইরে যার জন্য এই জানলাটা খোলা নিষেধ ছিল? এদিক ওদিক দেখতে দেখতেই নজর পড়ল
কাছেই একটা ঝাঁকড়া গাছের নিচে একটা কবর। কবরের সাইজ দেখে মনে হলো ছোট বয়সের কেউ শুয়ে আছে। কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস। এই ব্যাপার, এর জন্য এত কাণ্ড। শুক্লাল আর দুলালির মা কি মনে করেছিল? কবর দেখে আমি ভয় পাবো তাই জানলাটা খুলতে মানা করেছিল? হ্যাঁ, তাছাড়া আর কি হতে পারে? আর তো কিছু চোখে পড়ল না। সদর দরজায় খুটখুট শব্দ হতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিলাম। দুলালির মা বাজার নিয়ে ফিরেছে। আমাকে দেখে বলল, বাবু বুঝি ঘুমিয়ে পড়েছিলেন? অনেকক্ষণ দরজা ঠেলছি। আমি কোনো উত্তর না দিয়ে শোবার ঘরে চলে এলাম। একটু পরেই রান্নাঘর থেকে দুলালির মায়ের চিৎকার কানে এলো। একি গো, এই জানলা খান কে খুলল গো? সর্বনাশ, এমন কাজ খান কে করলো? রান্নাঘরে গিয়েই অবাক হয়ে গেলাম। বাজারের জিনিস চারিদিকে ছড়ানো। দুলালির মায়ের এলোমেলো বেশ, খোলা চুল, লাল দুটি চোখ, চিৎকার করে চলেছে। আমি ব্যস্ত হয়ে বললাম, আরে কি হলো? আচ্ছা ঠিক আছে, সরো, আমি জানলা বন্ধ করে দিচ্ছি। এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করবার চেষ্টা করলাম, প্রথমে এক হাত দিয়ে, তারপর দু হাতে, কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না। মনে হলো জানলার পাল্লাটা যেন কাঠের নয়, নিরেট পাথরের তৈরি। এক চুল সরানো গেল না। ও আর বন্ধ হবে নিকো, আমি ঠিক জানি বাবু। সর্বনাশ একটা নইব, হায় ভগবান। দুলালির মা হাও মাও করে চেঁচিয়ে উঠল। সজোরে তাকে একটা ধমক দিলাম। আহ, কি হচ্ছে কি? চুপ করো। জানলার কবজাটা শক্ত হয়ে গিয়েছে, কাল মিস্ত্রি ডেকে ঠিক করে নিলেই হবে। সেই রাত্রেই আমার খাবার ঢাকা দিয়ে দুলালির মা রোজকার মতো চলে গিয়েছে। আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম। ঘড়ির দিকে নজর পড়তেই উঠে পড়লাম। খাবার সময় হয়েছে। রান্নাঘরের কাছে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। খাবারের ঢাকা খোলা। থালার কাছে বছর 6 এক শিশু, ধবধবে গায়ের রং, এক মাথা কোকড়ানো সোনালি চুল, নীল দুটি চোখ। শিশুটি দাঁড়িয়ে নেই, অনবরত থালাটার চারপাশে ঘুরছে। হাত দিয়ে চোখ দুটো রোগড়ে নিলাম। ভুল দেখছি না তো? ঘরের মধ্যে শিশু আসবে কি করে? না, সেই একই দৃশ্য। শিশুটি ঘুরপাক খাচ্ছে খুব ধীর পায়ে। একটু পরেই শিশুটি থেমে গেল, মুখ তুলে দেখল আমার দিকে। নীল দুটি চোখের অদ্ভুত দৃষ্টি। আমার সারা দেহ যেন হিমের স্পর্শে অসাড় হয়ে গেল। শিশুটি পিছন ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করলো। আমি সাহস করে তার দিকে এগিয়ে গেলাম। কিছুটা গিয়ে আর যেতে পারলাম না। ঠিক জানলার কাছে যেতেই অসহ্য গরম হাওয়া, বাড়িতে আগুন লাগলে যেমন গরম তাপ লাগে অবিকল সেই রকম একটা ধোঁয়ার কুণ্ডুলি। তারপর শিশুটিকে আর দেখতে পেলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ হলো, সবই হয়তো আমার মনের ভ্রম। ছোট একটা কবর দেখে শিশুটিকে কল্পনা করেছি, সেই কল্পনার রূপই দেখছি চোখের সামনে। খেতে বসতে গিয়েই থেমে গেলাম। থালার চারপাশ ঘিরে ছোট ছোট পায়ের চিহ্ন। দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, বাইরে মাঠে জল জমেছে। শিশুটি বুঝি সেই জল পার হয়ে এসেছে। খাবারে হাত দিতে পারলাম না, উঠে এলাম। তাহলে এ তো আমার মনের ভুল নয়, শিশুটি সত্যিই এসেছিল। এই প্রথম মনে হলো পিছনের জানলাটা না খুললেই ভালো করতাম। কাল মিস্ত্রি ডেকে জানলাটা আগে বন্ধ করতে হবে। অনেকক্ষণ শোবার ঘরে পায়চারি করলাম। মাথাটা গরম হয়ে আসছে, এখন শুলেও ঘুম আসবে না। বেশ কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে গেলাম। ভালো করে দেখলাম কোথাও কোনো পদচিহ্ন নেই। অবশ্য জলের দাগ এতক্ষণ থাকার কথাও নয়। তবু খাবার কোনো ইচ্ছে করল না। একসময় বাতি নিভিয়ে শুয়ে পড়লাম। সহজে ঘুমও এলো না, এপাশ ওপাশ করতে লাগলাম। রাত তখন কটা জানি না। গলায় খুব ঠান্ডা একটা স্পর্শ পেয়ে চমকে জেগে উঠলাম। জানলার কাচের মধ্যে দিয়ে চাঁদের আলো এসে বিছানার ওপর পড়েছে, কোথাও কোনো অস্পষ্টতা নেই। সেই শিশুটি এক হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে শুয়ে রয়েছে। সবলে শিশুকে সরিয়ে দিতে চাইলাম, কিন্তু পারলাম না। এইটুকু শিশুর কি অসীম শক্তি! হঠাৎ দেখতে দেখতে আশ্চর্য রূপান্তর ঘটল। শিশুর দেহের মাংস আস্তে আস্তে মিলিয়ে গেল। পরিবর্তে একটা কঙ্কাল,
বিছানায় শুয়ে একভাবে হাত দিয়ে আমার গলা বেষ্টন করে রয়েছে। হাড়ের দীর্ঘ বাঁধন। চিৎকার করে উঠলাম প্রাণপণ শক্তিতে, হাতটা সরাবার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আবার সেই আগুনের হলকা মনে হলো সেই তাপে আমার মাংসও বুঝি গলে গলে পড়বে, আমিও কঙ্কালে পরিণত হব। তারপর কি হলো আমার জানা নেই। অনেকগুলো লোকের ক্ষীণ কণ্ঠ, তাদের পায়ের আওয়াজ। জ্ঞান হতে দেখলাম বিছানায় শুয়ে আছি, পাশে শুকলাল আর একজন ডাক্তার। একটু দূরে দুলালির মাও দাঁড়িয়ে আছে। শুনলাম পরদিন সকালে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে খুঁজতে দুলালির মা আমায় পেছনের মাঠে পেয়েছে। সেই ছোট কবরটার পাশে শুয়েছিলাম। কখন কিভাবে সেখানে গিয়েছি জানি না। এই তো গেল একবারের ভৌতিক অভিজ্ঞতা। বিদ্যুৎ গেছে, কখন আসবে তার ঠিক নেই। আরও কয়েকটি এরকম কাহিনী আছে, বলি শোনো। এই কাহিনীতে আমার আর্থিক পরিস্থিতির একটা আভাস সকলেই পাবে। একসময় আমার এক অদ্ভুত শখ ছিল, নেশাও বলা যায়। শহরের মধ্যে যখন যেখানে নিলাম হয় আমি ঠিক গিয়ে হাজির হই। যারা নিলাম হাঁকে তাদের অনেকের সঙ্গে আমার মুখ চেনাচেনি হয়ে গেছে। আমার যেতে দেরি হলে তারা অপেক্ষা করে, নিলাম শুরু করে না। বিশেষত লেজারামের দোকানে প্রতি সেলে আমি গিয়ে হাজির হই। টুকিটাকি জিনিস কিনি, এর মধ্যে অনেকগুলোই দরকারে লাগে না। আমার কম করে 8টা শৌখিন ছড়ি রয়েছে, ফুল কাটা আখরোটের কাঠের বাক্স, গোটা 6-4খানা পুরনো আমলের চেয়ার, তার মধ্যে একটা নাকি রবার্ট ক্লাউব ব্যবহার করতেন। অনেক সময় ঠকেছি। রাজা রামমোহনের লেখার টেবিল বলে চড়া দামে আমাকে যেটা গছানো হয়েছিল, পরে জানতে পারলাম সেটা নিতান্ত সাধারণ টেবিল। রামমোহনের আমলে তার জন্মই হয়নি। ঠকেও আমার চেতনা হয়নি। নিলামের বিজ্ঞাপন দেখে দেখে ঠিক গিয়ে হাজির হতাম। এই রকম এক নিলামে বোধহয় লেজা নামেরই একটা ভালো জিনিস হাতে এলো। ছোট্ট কটেজ পিয়ানো, বার্নিশ ম্লান হয়ে গেছে, কিন্তু তাতে আভিজাত্যের হানি হয়নি। নিলামওয়ালা বলল, এ পিয়ানো এ দেশের নয়, সমুদ্রের ওপার থেকে এসেছে। রাজ পরিবারের কে একজন যেন এর মালিক ছিল, তারপর অবস্থা খারাপ হওয়াতে এটা বিক্রি করে দিয়েছে। তারপর হাত বদলাতে বদলাতে কলকাতা শহরে এসে পিয়ানোটা হাজির হয়েছে। মাত্র 700 টাকায় এই জিনিস কিনতে পেরেছি শুনে বাদ্যরসিক বন্ধু বান্ধবেরা অবাক। পরিচিত একজনকে দেখালাম, সে বলল, অনেকদিন ব্যবহার করা হয়নি, ভালো জিনিস, একটু টিউনিং করে নিতে হবে। বসবার আর শোবার ঘরে জায়গা ছিল না, পিয়ানোটা পাশের ছোট একটা ঘরে রেখে দিলাম। ঠিক করলাম একজন মাস্টার রেখে সপ্তাহে 2 দিন পিয়ানো বাজানো শিখব। ঈশ্বরের অসীম করুণা, গ্রাসাচ্ছাদনের জন্য কোনো চিন্তা ছিল না। বাবা যখন মারা গেলেন তখন বালিগঞ্জের এই বসত বাড়ি ছাড়া কলকাতায় তার আরও 3খানা বাড়ি ছিল, যা থেকে মাসিক আয় 3,500, ব্যাংকে 6 লাখ টাকা, এছাড়া কোম্পানির কাগজ শেয়ারে প্রায় 4 লাখ মতন ছিল। কাজেই আমার কোনো চিন্তাই ছিল না। মা মারা গেছে অনেক আগে, ভাই বোনের ঝামেলা নেই, আমি মা বাপের একমাত্র সন্তান। অবসর সময়ে সাহিত্য করি। সাহিত্য অর্থে গল্প উপন্যাস রচনা নয়, ভারী ভারী প্রবন্ধ লিখি, বেশিরভাগ প্রেততত্ত্বকে কেন্দ্র করে। ভারতবর্ষের কোথাও মাটি খুঁড়ে পুরাকালের কোনো নিদর্শন পাওয়া গেছে শুনলেই ছুটে সেখানে চলে যাই। বেশিরভাগ ক্ষেত্রেই হতাশ হই। 2টো সরা কিংবা হাঁড়ির ভাঙা টুকরো, তাই নিয়েই পণ্ডিতদের মধ্যে প্রায় হাতাহাতি শুরু হয়ে যায়। পাল বংশের না সেন বংশের, তাই নিয়ে চুলোচুলি। আর এক শখ এই নিলামে জিনিস কেনা। এর মধ্যেও অবশ্য প্রত্নতত্ত্বের পাগলামি আছে। পিয়ানোটা যে রাত্রে দিয়ে গেল সেই রাত্রে শরীরটা একটু খারাপ ছিল, অল্প জ্বরও হয়েছিল, সেই সঙ্গে সর্বাঙ্গে ব্যথা। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। একটু তন্দ্রার ভাব এসেছিল। সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই শুনলাম পাশের ঘরে পিয়ানো বেজে চলেছে টুংটুং শব্দে। কোনো শিক্ষিত হাতের ছোঁয়া নয়, কে যেন এলোপাথারি একটার পর একটা পর্দা ছুঁয়ে চলেছে। এরকম ধৃষ্টতা একজনের দ্বারাই সম্ভব, আর কেউ সাহস করবে না। আমার ভৃত্য নটবর, নিবাস কাঁথি, খুব ছেলেবেলায় তার বাপের সঙ্গে আসতো।
বাবা কাজ ছাড়বার সময় নটবরকে দিয়ে গেছে। নটবর আমার খাস চাকর, আমার সব কিছু দেখাশোনা করে। 3 তলায় অন্য কোনো চাকরের ওঠবার হুকুম নেই। নটবর বিশ্বাসী, নিঃসন্দেহে কাজের লোক, কিন্তু তার ধারণা সে বাড়ির লোক। আমার যে কোনো জিনিসে সে নির্বিচারে হাত দেয়। ধমক দিলে দিন কয়েক কিছু করে না, তারপর যে একে সেই। এ নিশ্চয় নটবরের কাজ। নতুন আনা পিয়ানোর উপরে শিক্ষণিবশী করছে। কিছুক্ষণ পর অসহ্য লাগলো। বিছানা ছেড়ে চটি জোড়া পায়ে গলিয়ে নিলাম। একটু এগোতে শব্দ থেমে গেল। আমার ওঠার আওয়াজ পেয়ে নটবর পালিয়েছে নিশ্চয়ই। ভোর রাতের দিকেও একবার যেন পিয়ানোর বাজনা শুনলাম। ঘুমের ঘরে ঠিক বুঝতে পারলাম না। একটু শব্দ হয়েই থেমে গেল। দিনের বেলা একেবারে চুপচাপ, রাত্রে মাঝে মাঝে টুংটুং করে বেজে ওঠে। নটবর নয়। মাঝরাতে ঘুম ছেড়ে উঠে পিয়ানো বাজাবে নটবরের এমন শখ আর সাহস কোনোটাই নেই। পরে একটু ভেবে বুঝতে পারলাম এ নিশ্চয়ই ইঁদুরের কারসাজি। পাশের ঘরটায় বিভিন্ন ধরনের জিনিসপত্র ঠাসা বোঝাই থাকতে ইঁদুর আর আরশোলার দৌরত্ব হয়েছে। বেশ বড় সাইজের ইঁদুর। তারই 2-1টা রিডের উপর দিয়ে দৌড়োদৌড়ি করলে এই ধরনের বাজনা হওয়া সম্ভব। কোনো আমল দিলাম না, কিন্তু একদিন আমল দিতে হলো। বাইরে গিয়েছিলাম, দরজায় তালা দেয়া। দরজা খুলতে গিয়েই থেমে গেলাম। ভেতরে পিয়ানো বাজছে। আগের মতো এলোমেলো বাজনা নয়, রীতিমতো শিক্ষিত হাত। কোনো গত বাজাচ্ছে। আমার কোনো বন্ধু হয়তো বাজাচ্ছে, কিন্তু বন্ধু ঘরে ঢুকবে কি করে? দরজা খুলতেই বাজনা থেমে গেল। প্রথমেই পিয়ানোর ঘরে এসে দাঁড়ালাম। কোথাও কেউ নেই, শুধু পিয়ানোর ডালা খোলা, ঠিক যেন কেউ বাজাচ্ছিল। আমার ঘরে ঢোকার শব্দ পেয়ে উঠে গেছে। তাড়াতাড়িতে ডালাটা বন্ধ করতে ভুলে গেছে। এই প্রথম অনুভব করলাম মেরুদণ্ড বেয়ে ভয়ের একটা শীতল শিহরণ। অপ্রাকৃতিক কিছু একটার অস্তিত্ব প্রথম বুঝতে পারলাম। এতদিন না হয় মনকে বুঝিয়েছিলাম যে ইঁদুরের উৎপাত, কিন্তু আজকের ঘটনা কি করে বোঝাবো? অবশ্য আমি খুব দুর্বল চিত্ত মানুষ একেবারেই নই। এ পৃথিবীতে জীবজগতের পাশাপাশি অশরীরীর আত্মারাও বাস করে এমন অর্বাচীন চিন্তা আমি করি না। এরকম মূঢ় বিশ্বাসও আমার নেই, বরং বন্ধুবান্ধবদের ভৌতিক তত্ত্ব আমি অবহেলায় উড়িয়ে দিই। পিয়ানোর ব্যাপারটা ভৌতিক কিংবা অপ্রাকৃতিক ঘটনা ছাড়া আর কি? দিন 2 কিছু হলো না। তারপর আমি ভাবলাম, পিয়ানোটা যখন কিনলামই তখন বাজানোটা একটু শিখি। খুঁজে খুঁজে এক মাস্টার জোগাড় হলো, পেয়েও গেলাম। আলবার্ট পিডেরা গ্রিন ভ্যালি হোটেলে পিয়ানো বাজায়। ঠিক হলো 200 টাকা নেবে, সপ্তাহে 2 দিন শেখাবে, বুধ আর শনি বিকেলবেলায়। তার আগে পিয়ানোটা টিউন করিয়ে নিলাম। যে লোকটা টিউন করতে এলো সে বলল, খুব ভালো পিয়ানো সাহেব, এ জিনিস আর পাওয়া যায় না। রীতিমতো উৎসাহের সঙ্গে শিখতে শুরু করলাম। যতক্ষণ পেডেরা থাকে কোনো অসুবিধা হয় না, কিন্তু পেডেরা চলে যাবার পর আমি পিয়ানো বাজাতে গেলেই অসুবিধা আরম্ভ হয়। পিয়ানোর সামনে টুলে বসতে গিয়েই চমকে উঠি। মনে হয় কে যেন আগে থেকে টুলে বসেছিল। আমি বসতে যেতেই সরে যাবার চেষ্টা করল। আমি বেশ একটা নরম দেহের আভাস পেলাম। ঠিক মনে হলো যেন কার কোলের উপর বসে পড়েছি। তারপর রিডের উপর আঙুল চালাতে গিয়েও এক বিপত্তি। আর একটা নরম আঙুলের সঙ্গে ছোঁয়াছুঁই হয়ে যাচ্ছে। নিজেকে বোঝালাম এই শুধু মনের ভুল। পিয়ানো সম্বন্ধে অলৌকিক একটা ভয় মনকে অধিকার করে রয়েছে। এইসব তারই প্রতিক্রিয়া। কিছুদিন পর এই অস্বস্তিও কেটে গেল, সব স্বাভাবিক হয়ে গেল। কিন্তু ওই দিন 15 মতন। তারপর পেডেরা আসা বন্ধ করলো হঠাৎ করে। প্রথমে ভেবেছিলাম অসুস্থ, খোঁজ নিয়ে জানতে পারলাম না, পেডেরা ঠিক হোটেলে পিয়ানো বাজাচ্ছে। তবে কি তার দক্ষিণা মনোপুত নয়? কিন্তু পেডেরাই 200 টাকা চেয়েছিল, আমি তাতে রাজি হয়েছি। ঠিক করলাম পেডেরার বাড়িতে গিয়েই দেখা করব। পেডেরা পার্ক সার্কাস অঞ্চলে থাকে, তার বাড়িতে আমি আগেও গিয়েছি। পেডেরা বাড়িতেই ছিল। আমাকে দেখে সে একটু অপ্রস্তুত হয়ে পড়ল। বললুম, কি ব্যাপার, আপনি কদিন যাচ্ছেন না? অথচ শরীর নিশ্চয় অসুস্থ নয়, কারণ হোটেলে ঠিক বাজাচ্ছেন। তার বাইরের ঘরে গিয়ে বসলাম। পেডেরা কফি আনলো। কফিতে চুমুক দিতে দিতে তার কাহিনী শুনলাম।
আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না। এই বিজ্ঞানের যুগে এমন একটা কাহিনী কাউকে বিশ্বাস করানো মুশকিল। পেরেরা একটু দম নিল, তারপর আবার বলতে আরম্ভ করল। আপনাকে পিয়ানো শেখানোর পর বাড়ি ফিরে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়। স্বপ্ন মনে হয় বটে, কিন্তু আমি জানি সপ্তাহে 2 দিন ঠিক একরকম স্বপ্ন কেউ দেখে না। আপনি জানেন আমি নেশা ভাঙ করি, রোজই ডিনারের আগে মদ আমার চাই, কিন্তু মদ তো আমি নতুন খাচ্ছি না, আমার 10-12 বছরের অভ্যাস। এর আগে তো আমি কোনোদিন এসব দেখিইনি। পেরেরার গৌরচন্দ্রিকার ধরন দেখে মনে হলো আসল বক্তব্যে সে আসতে দ্বিধা করছে, পাছে তার বক্তব্য আমার বিশ্বাসযোগ্য না হয়। আমি তাই বললাম, আচ্ছা আমার না সময়টা একটু কম আছে, আসল ব্যাপারটা কি একটু খুলে বলুন না। পেরেরা শুরু করল। আপনি বোধহয় জানেন না আমি বহু ঘাটে জল খাওয়া লোক। গায়ে জোরও যেমন আছে, মনে সাহসও তেমনই, কিন্তু আপনাকে পিয়ানো শেখানোর ব্যাপারে আমি একটু গোলমালে পড়েছি। পাছে আপনি ভয় পান তাই আমি কিছু বলিনি। যখনই পিয়ানো রিডে হাত চালাতাম আর একটা অদৃশ্য হাতের সঙ্গে যেন হাত ঠেকে যেত, নরম হাত, কোনো স্ত্রী লোকের বলেই মনে হতো। আপনাকে যখন পিয়ানো শেখাতে যেতাম যিশুর দিব্যি পেটে 1 ফোঁটা অ্যালকোহল থাকতো না, কাজেই এমন হবার কথা নয়, কিন্তু এই স্বপ্ন আমাকে বিচলিত করেছে। একদিন দেখলাম হঠাৎ খাটটা দুলে উঠল। আমি প্রথমে ভাবলাম ভূমিকম্প, তারপরে দেখলাম না, শোবার ঘরের আর তো কিছু দুলছে না। রাস্তার আলো কিছুটা ঘরে এসে পড়েছে, সেই আলোকে দেখলাম বাতিটা তারে ঠিক ঝুলছে, একটুও দুলছে না। পায়ের দিকে চোখ পড়তেই শরীরের রক্ত হিম হয়ে গেল। পরিষ্কার দেখলাম একটা কবন্ধ, মানে মাথা কাটা, মাথা নেই, অঙ্গে দামি মকমলের পোশাক, অনেক দূর থেকে ফোনের তারের মধ্যে দিয়ে যেন স্বর ভেসে আসে, তেমনি স্বরে সে বলল, যদি প্রাণীর মায়া থাকে ওই পিয়ানো টাচ করবে না, এটা আমার পিয়ানো, আর ওইটা কেউ টাচ করবে সেটা আমি সহ্য করব না। তবু সাহস করে বললাম, কোন পিয়ানো? খাটটা আবার নড়ে উঠল, তীক্ষ্ণ হলো কণ্ঠস্বর। You don't know which piano? বাজাবার সময় আমি অনেকবার বাধা দিয়েছি। ভালো চাস তো পিয়ানোতে হাত দিবি না। পরের দিন সকালে উঠে রাতে স্বপ্নটাকে বিশেষ আমল দেইনি, অবশ্য এখন বুঝতে পারছি ওটা আদৌ স্বপ্ন নয়। ভাবলাম নির্ঘাত সুরার প্রভাব। তারপর দিন আবার ওখানে যাবার কথা, সেজে গুজে রাস্তায় দাঁড়িয়ে আছি বাসের আশায়। হঠাৎ কালো একটা মোটর সামনে দিয়ে নক্ষত্র বেগে যাবার সময় আমার সারা পোশাকে কাদা ছিটিয়ে গেল, একেবারে আপাদমস্তক। মেজাজ খিঁচড়ে গেল। বাড়ি ফিরে এলাম, স্নান সেরে আর যাবার ইচ্ছে হলো না। ভাবলাম ফোনে পরের দিন আপনাকে জানিয়ে বিকেলে যাব। রাত্রে সেই এক ব্যাপার, খাট কেঁপে উঠল। বাতি জ্বালিয়ে রেখেছিলাম, আচমকা বাতি নিভে গেল। পায়ের কাছে সেই কবন্ধ মূর্তি, এবারে রাগে যেন একেবারে ফেটে পড়ল। কি আমার কথা কানে গেল না? আবার তুই আমার পিয়ানো টাচ করলি। বলেছি না, ওই পিয়ানো কেউ ধরলে সেটা আমি সহ্য করব না। ওটা যে ধরবে মুখে রক্ত উঠে মরবে। কথার সঙ্গে সঙ্গে কবন্ধ মূর্তিটা বিরাট হয়ে ছাদ স্পর্শ করল। আমি বেশ বুঝতে পারলাম স্বপ্ন নয়, সব কিছু আমি জেগে জেগে দেখছি। বুকের মধ্যে তীব্র একটা যন্ত্রণা অনুভব করলাম। বুকে ঝোলানো ক্রস ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আর নয়, আর এই সর্বনেশে পিয়ানোর ধারে কাছে যাব না। আপনি আমাকে মাফ করুন, আপনি অন্য কোনো শিক্ষক খুঁজে নিন। পেরেরার বাড়ি থেকে যখন বের হলাম তখন মনের অবস্থা অবর্ণনীয়। অতীন্দ্রিয় জগৎ সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই ওঠে না, কিন্তু ভয়ের একটা কালো ছায়া মনকে আচ্ছন্ন করে রইল। পিয়ানোটা যে স্বাভাবিক নয় তা তো আমি বুঝতে পেরেছি। আমার কথা পেরেরাকে আর বলিনি।
কিন্তু পেরেরার কাহিনী শোনবার পর আমার আর পিয়ানোর কাছে যেতে সাহস হলো না। মনে মনে ঠিক করলাম পিয়ানোটা আবার ল্যাজারামের দোকানে ফেরত দিয়ে আসব। ওইখানে দিয়ে কাউকে বিক্রি করে দিক। এর মধ্যে আবার এক কাণ্ড ঘটল। দুপুর থেকে কালো মেঘ সারা আকাশে ছেয়ে গিয়েছিল। ঘন অন্ধকার, 2 হাত দূরের লোক দেখবার উপায় নেই। বিকেল হবার সঙ্গে সঙ্গে তুমুল বর্ষণ আরম্ভ হল। বাজের শব্দে কান পাতা দুষ্কর। বিদ্যুতের তীব্র ঝিলি। একটু বাইরে বের হবার দরকার ছিল, হলো না। চুপচাপ বন্ধ জানলার কাছে চেয়ার পেতে প্রকৃতির তাণ্ডব নাচ দেখতে লাগলাম। হঠাৎ বৃষ্টি আর বাজের শব্দ ছাপিয়ে পিয়ানোর শব্দ শুরু হলো। বেশ শিক্ষিত হাতের বাজনা, বিদেশি কোনো গান বাজাচ্ছে। পা টিপে টিপে উঠে পড়লাম। কি করে বাজাচ্ছে একবার দেখতে হবে। এ ঘরে বাতি জ্বালানো ছিল। এ ঘরের আলো পিয়ানোর ঘরে পড়ে, কাজেই দেখবার অসুবিধা নেই। জানলার কাছে গিয়ে থেমে গেলাম। সমস্ত শরীর শিউরে উঠল। মাথার চুল হলো সজারুর কাঁটার মতন। মনে হলো বুকের ধুকধুক শব্দটা এখন বুঝি থেমে যাবে। কোনো মানুষ নেই, শুধু পিয়ানোর রিডের উপরে ধপধপে সাদা 2টি হাত এদিক থেকে ওদিক যাচ্ছে। সরু চাঁপার কলির মতো আঙুলের ছোঁয়ায় চমৎকার ঝংকার উঠছে। মণিবন্ধ পর্যন্ত 2টি হাত, নিঃসন্দেহে সে 2টি হাত স্ত্রী লোকের। মণিবন্ধ থেকে টপ টপ করে রক্তের ফোঁটা মেঝের উপরে পড়ছে। যখন জ্ঞান হলো দেখলাম বিছানায় শুয়ে আছি। এক পাশে ডাক্তার, অন্য পাশে ভৃত্য নটবর। ডাক্তার বলল, কাছেই বাজ পড়েছিল, সেই শব্দে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। দিন 7 সম্পূর্ণ বিশ্রাম, বিছানা ছেড়ে উঠবেন না, কেমন? চুপ করে সব শুনলাম। জানি আসল কথা বললে কেউ বিশ্বাস করবে না। সেরে উঠেই ল্যাজারামের ওখানে চলে গেলাম। ম্যানেজার প্রিন্টোর সঙ্গে আমার অনেক দিনের জানাশোনা। তাকে বললাম, আচ্ছা, যে পিয়ানোটা নিলামে আমি কিনেছিলাম সেটা কার কাছের থেকে আপনারা নিয়েছিলেন? কেন বলুন তো? না, এমনি জিজ্ঞেস করছি। দাঁড়ান, দেখে বলছি। পিন্টো বিরাট খাতা খুলে কিছুক্ষণ দেখলো, তারপর বলল, আমাদের এখানে নিলামের জন্য দিয়েছেন মিসেস ক্রিস্টোফার, সার্কাস রেঞ্জে বাসা তার। ঠিকানা লিখে নিলাম। কি ব্যাপার বলুন তো, পিয়ানোর মধ্যে কিছু পেয়েছেন? কি পাবো? ওই টাকা কড়ি কিছু। আমি ভাবলাম বুঝি মালিককে ফেরত দেবেন। আরে না না, সেসব কিছু নয়। পিয়ানো সম্বন্ধে 2-1টা কথা জিজ্ঞেস করবার আছে। আচ্ছা ধন্যবাদ, আর চললি। খুঁজে খুঁজে ঠিক গিয়ে হাজির হলাম মিসেস ক্রিস্টোফারের বাড়িতে। আমি প্রতিজ্ঞা করেছিলাম এ রহস্যভেদ করবই। মিসেস ক্রিস্টোফার প্রথমে কিছুতেই বলতে চায় না। অনেক অনুরোধ উপরোধের পর বলল, অ্যাকচুয়ালি পিয়ানোটা আমার বোনের। বোন ইংল্যান্ডেই থাকতো। পিয়ানোতে অদ্ভুত একটা দখল ছিল। বোন মারা গেলে পিয়ানোটা আমি এখানেই নিয়ে আসি। আপনি বিক্রি করে দিলেন কেন? কিছুক্ষণ নীরব মিসেস ক্রিস্টোফার। আমাদের মধ্যে লুকোচুরি করে লাভ নেই। আপনি পিয়ানোটা কেন নিজের কাছে রাখতে চাননি আমি জানি, খুবই স্বাভাবিক। বোনের স্মৃতিচিহ্ন হিসেবে পিয়ানোটার দাম আপনার কাছে অনেক, কিন্তু ওই পিয়ানোতে আপনার বোনের আত্মা ভর করে আছে। তিনি কাউকে পিয়ানো ছুঁতে দেন না, তাই তো? আবিষ্টের মতো মিসেস ক্রিস্টোফার আস্তে আস্তে ঘাড় নাড়ল। আপনার বোন কিভাবে মারা গিয়েছিলেন? মিসেস ক্রিস্টোফার উঠে গিয়ে সরাই থেকে জল গড়িয়ে খেল, পুরো 1 গ্লাস। তারপর বাইরের দিকে চোখ ফিরিয়ে আস্তে আস্তে বলল, আমার বোন লিজা আর বেঁচে নেই। ইংল্যান্ডে বোমায় মারা গিয়েছে গত যুদ্ধের সময়। যখন বোমা পড়ছিল লিজা তখন পিয়ানোতেই ছিল। আমিও সেই সময় ওখানেই ছিলাম, বাট সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আমরা সবাই সেন্টারে চলে যাই। বাট লিজার খেয়াল ছিল না। কিছুক্ষণ পরে যখন অল ক্লিয়ার হলো, বাড়িতে ফিরে দেখি লিজার শরীর বোমার আঘাতে ছিন্ন ভিন্ন। শুধু 2টো হাত পিয়ানোর ওপরে ছিল। লড়াই থামতেই আমি চাকরি নিয়ে এই দেশে আবার ফিরে আসি। চাকরি আমার ছিলই। আমি টিচিং একটা কোর্স করতে ইংল্যান্ড গিয়েছিলাম।
তখনই পিয়ানোটা সঙ্গে নিয়ে আসি। বাট এভরি নাইট পিয়ানোর ঠুংঠাং কানে আসতে থাকে। উঠে গিয়ে দেখি there's nothing। এক ঝড়ের রাতে পিয়ানোর জোর আওয়াজ হতেই দেখলাম লিজার দুটো হাত রিজের ওপর। মনে হলো বোমার আওয়াজের সঙ্গে রাগের শব্দ অনেক মিল ছিল। ওই জন্যই হয়তো দুর্যোগের রাতে লিজার ছিন্ন হাত ওর উপর আমি দেখেছিলাম। তারপরেই আমি পিয়ানোটা নিলামে দিয়ে দিই। চলে এলাম, আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। অতীন্দ্রিয় জগতের অস্তিত্ব সম্বন্ধে সব দ্বিধার অবসান হলো। তবে আমি নাছোড়বান্দা, তোমরাও জানো, এই পিয়ানো শিখবার ইচ্ছে আমি দমন করতে পারিনি। এমনকি এতটাই নিখুঁতভাবে অন্য এক মাধ্যম থেকে শিখে নিয়েছিলাম যে একসময় আমি নিজে পিয়ানো মাস্টার হয়েও 2 পয়সা রোজগার করেছি। সে কাহিনী তোমাদের আগেও বলেছি কয়েকজনকে। নতুন যারা আছো তারা শোনো, যতক্ষণ বিষয়টা উঠেই এলো তখন জেনে রাখা ভালো। পিয়ানো শিখেছিলাম আজ থেকে প্রায় 10 বছর আগে। এতদিন ধরে শিক্ষা চর্চা এবং চিন্তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি মাত্র। সেই চিন্তা এবং চেতনার বিকাশের মাধ্যমটা কিছুতেই খুঁজে বার করতে পারছিলাম না। প্রবীর রঞ্জন বাবুর কাছ থেকে হঠাৎ মজুমদার বাড়ির খবরটা পাওয়ার পরে সেই চিন্তা এবং চেতনার প্রকাশের পথ খুঁজে বার করার একটা উপায় পেলাম বলে মনে হলো। আচ্ছা, কতদিন আগে এই অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছিলেন তারা, আপনি কি জানেন? সেটা আমার জানা নেই বাবা, তবে তুমি একবার ওনাদের কাছে গিয়ে যোগাযোগ করে দেখতে পারো। আশা করি একটা না একটা উপায় হয়তো বেরিয়ে যাবে। প্রবীরবাবু সেদিন খুব তাড়াহুড়োয় ছিলেন। কথাটা বলা শেষ করেই তিনি অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন। আমি আসলে সেদিন সকালে প্রতিদিনের মতো 5 কড়ির চায়ের দোকানে চা খেতে এসেছিলাম। অনেকদিন আগে প্রবীরবাবুকে আমার পিয়ানো শেখানোর ব্যাপারটা জানিয়ে রেখেছিলাম। যদি উনি আশেপাশে কোথাও কোনো খোঁজ খবর দিতে পারেন তাহলে আমি উপকৃত হব, এমনটাই বলেছিলাম। আজকে হয়তো কোনো একটা খোঁজ খবর পেয়ে তিনি আমাকে খবরটা দিতে এলেন। ওনার মুখ থেকে খবরটা পাওয়ার পরে আর তর সইল না আমার। ভাবলাম তাহলে একবার মজুমদার ভিটেতে গিয়ে দেখেই আসি। মজুমদার বাড়িটা বেশ পুরনো। বাড়িটাতে সংস্কারের কাজ হয়নি তা প্রায় কয়েক বছর। বাইরের দেয়ালগুলোতে শ্যাওলা পড়ে গেছে, জানলা দরজাগুলো ঝুলে ভর্তি। বাড়ির একটা দিকে কেউ থাকে না, সেই দিকটাতেই জানলা দরজাগুলিতে ঝুল পড়ে গেছে। মজুমদাররা বাড়ির আর একটা দিকে থাকে। আসলে বংশ পরম্পরায় ওরা এই বাড়িটাতে বসবাস করছে। সেই কারণে বর্তমানে জেনারেশন এখন বাড়ির সামনের দিকটা রিনোভেট করিয়ে সেই দিকেই থাকে। একটা জিনিস দেখে আমার সব থেকে বেশি অবাক লেগেছিল। বাড়ির পেছনের দিকটা এরকম অপরিষ্কার এবং ঝুলে ভর্তি হয়ে পড়ে রয়েছে, অথচ বাড়ির মালিকদের সে বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। ওরা চাইলেই এই দিকটা সংস্কার করিয়ে ভাড়া দিয়ে দিতে পারে, তাহলে কিছু টাকা রোজগারের উপায় হয়ে যায়। সেসব নিয়ে ভেবে সময় নষ্ট না করে আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে গেলাম। সামনের উঠোনটায় দেখলাম বেশ কিছু বাচ্চা কাচ্চা খেলা করছে। বাড়িটা বেশ বড়, মাঝখানে একটা উঠোন রয়েছে আর চারিপাশে রয়েছে বাঁধানো বারান্দা। সামনের দিকটা দোতলা। মাঝখানের জায়গাটা এতটাই বড় যে উপরে আকাশের দিকে তাকালে এক সুন্দর অনুভূতির জন্ম নেয়। আমাকে দেখা মাত্র একটি সুশ্রী মহিলা আমার দিকে হেঁটে এলেন। আমি এই বাড়ির কাউকে চিনি না, তাই খুব স্বাভাবিকভাবে এই মহিলাকেও আমি চিনতে পারলাম না। আসলে দরকারটা তো একটি বিষয় নিয়ে, অথচ সেই বিষয়টা হঠাৎ করে এরকম অজ্ঞাত পরিচয় কোনো মানুষের কাছে উত্থাপন করাটা ঠিক হবে কিনা সেই সময় বুঝতে পারছিলাম না।
তবুও মনের মধ্যে যে প্রশ্নটি রয়েছে সেটি তার সামনে না রাখতে পারা পর্যন্ত কিছুতেই স্বস্তি অনুভব করতে পারলাম না। বলেই ফেললাম, আচ্ছা, এই মজুমদার বাড়িতে কেউ কি পিয়ানো শিখতে চায়? না মানে আসলে আমি জিজ্ঞাসা করতে চাইছি যে আপনারা কি পিয়ানো শিক্ষা দেবার জন্য কোনো বিজ্ঞাপন দিয়েছিলেন? ভয়ে ভয়ে কথাটা কোনো রকমে তার সামনে রাখলাম। এর পরিণতি কি হবে এক প্রকার অজানাই। ওহো, আপনি যে পিয়ানো শিক্ষক বুঝি? আরে আসুন আসুন, আপনার অপেক্ষাতেই তো কতদিন ধরে রয়েছি আমরা। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমাদের বাড়ি থেকেই পিয়ানো শিক্ষকতার জন্য একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। আসলে আমার মেয়ে অনেকদিন ধরেই জেদ করছিল তার দাদুর পুরনো পিয়ানোটা সে শিখবে, কিন্তু ওর বাবা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ এই অঞ্চলে পিয়ানো শিক্ষক খুঁজে পাওয়া যাবে কিনা এই বিষয়টা আমাদের কারোরই জানা ছিল না। ঠিক সেই জন্যই আমরা এই বিষয়টি সম্পর্কে একটি বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিই। ভালোই হয়েছে আপনাকে খুঁজে পেয়ে। আসুন, আমি আপনাকে আমার কর্তার সাথে আলাপ করিয়ে দিচ্ছি। আপনি ঠিক জায়গাতে এসেছেন, আসুন আসুন, আমার সাথে এদিকে আসুন। মেঘ না চাইতেই জল পাবো এমনটা কল্পনাতেও কোনোদিনও ভাবিনি। এখন এটাই দেখার পালা যে আমার শিক্ষা আদৌ কাউকে শিক্ষিত করে তুলতে পারে কি না। ঘরের ভিতরে যেতেই দেখলাম পুরনো বনে দিয়ে আনা আর অনেক মূল্যবান সামগ্রী এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে বিন্যস্ত। মজুমদার সাহেব দেখলাম সোফার উপরে বসে রয়েছেন। জমিদারি চলে গেলেও বাবুয়ানি চালটা যে এখনো রয়ে গেছে তা তাকে দেখলে বেশ ভালোই বোঝা যায়। ওনার নাম তারকেশ্বর মজুমদার। নমস্কার মজুমদার বাবু, আমার নাম প্রভাস, পুরো নাম প্রভাস কুমার সেন। আমি আপনাদের দেওয়া বিজ্ঞাপনের খোঁজ পেয়ে যোগাযোগ করতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, নমস্কার প্রভাস বাবু, আপনি বসুন না, দাঁড়িয়ে রইলেন কেন? জমিদার গিন্নির নাম প্রভা দেবী। মজুমদার বাবু দেখলাম তাকে প্রভা প্রভা বলে ডাকছেন। আগেকার দিনের জমিদার বাড়িগুলিতে যেরকম জমিদার গিন্নিদের মাথায় ঘুমটা দিয়ে অপরিচিত লোকের সামনে দাঁড়াতে দেখা যেত, এখন আধুনিক সময়ে সেই সব প্রথা একেবারেই বিলুপ্ত হয়ে গেছে। প্রভা দেবী আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছেন, অথচ মাথায় কোনো ঘুমটা নেই। দেখে বেশ ভালোই লাগলো। আধুনিকতার সাথে সাথে সাজ পোশাকের ধরন এবং মানসিকতার যে একটা পরিবর্তন ঘটে যেতে পেরেছে তা আমার অন্তরকে বেশ ভালোভাবেই স্পর্শ করল। আচ্ছা প্রভা, তুমি ওনার জন্য কিছু চা ও জল খাবারের ব্যবস্থা করো, আমি ওনার সাথে কথা বলে নিচ্ছি। অনেক দূর থেকে এসেছেন, হয়তো ওনার নিশ্চয়ই খিদে পেয়েছে, তাই তো? প্রভা দেবী দেখলাম ঘরের ভেতরে চলে গেলেন। এরপর মজুমদার বাবু আমার দিকে তাকালেন। আপনার নাম কি বললেন? আগে প্রবীর কুমার সেন। ও আচ্ছা আচ্ছা, প্রবীর বাবু, আসলে আমাদের বিজ্ঞাপনটি দেওয়ার পিছনে একটি বিশেষ কারণ ছিল। আমার মেয়ে শতরূপা হঠাৎ একদিন জেদ ধরল পিয়ানো শিখবে। তাকে আমি নতুন পিয়ানো কিনে দিতে চেয়েছিলাম, কিন্তু সে তাতে রাজি হয়নি। তার উদ্দেশ্য ছিল তার দাদুর পুরাতন পিয়ানোটি সে শিখবে। কিন্তু এই বিষয়টিতে একটি অসুবিধা আছে। আসলে ওই পিয়ানোটাকে আমাদের পরিবারের অভিশপ্ত বলে মনে করা হয়। পিয়ানোটি আমাদের গুদামে রাখা রয়েছে, আমরা সচরাচর সেটি বাইরে বারও করি না। অনেকেই বলেন রাতের বেলা নাকি কাউকে পিয়ানো বাজাতে শোনা যায়। আবার অনেকে এরকম বলেন নাকি আমাদের বাড়ির পেছনের দিকটা, যেখানে সংস্কারের কাজ একেবারে বন্ধ, সেখানে নাকি ভূত রয়েছে। আসলে আমরা সংস্কারের কাজে যাকেই নিযুক্ত করেছি তারাই ভয়েতে বেশি দিন কাজ করতে না পেরে পালিয়ে গেছে। সকলের মুখেই একই কথা যে কাজ করবার সময় নাকি মাঝে মাঝেই মনে হয় যে পিয়ানোটা কেউ বাজাচ্ছে। আবার অনেকে এমনটাও বলেছেন
যে হয়তো পিয়ানোটাকে ডান দিকে সরিয়ে রেখে ঝাড়পোঁছের কাজ করা হচ্ছে। এমন সময় হঠাৎ মনে হলো যেন পিয়ানোটা ডান দিক থেকে বাঁ দিকে আস্তে আস্তে কেউ সরিয়ে রেখেছে, আবার কখনো অন্যদিকেও রাখতে দেখা গেছে। আমাদের কাছে অনেকেই এর কারণ জানতে চাইলে নির্বাক চলচ্চিত্র হয়ে থাকা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। ফলের সত্যতা বিচার করতে গিয়ে আমি একদিন নিজেই ওই পিয়ানোটাকে ওই পুরনো ঘর থেকে এনে আমাদের বাইরের ঘরে রেখেছিলাম। কিন্তু আপনি চমকে যাবেন একটি বিষয় জানলে, যে পরের দিন সকালে আমি ওই পিয়ানোটিকে আমার বাইরের ঘরে দেখতেই পাইনি। আমি তারপর একা ওই পুরনো দিকটাতে গিয়ে দেখলাম পিয়ানোটা আগের জায়গাতেই সুসজ্জিত রয়েছে। একটা জড় পদার্থ কিভাবে নিজের পায়ে হেঁটে আবার স্বস্থানে পৌঁছে যেতে পারে, আমাকে আপনি বলতে পারেন প্রবীরবাবু? এবার আপনি বলুন যে ওই ভয়ালো সত্যকে আমি কি করে বাস্তবে টেনে নিয়ে আসি একটি মিথ্যে অনুভূতি দিয়ে সাজিয়ে। এই অভিশপ্ত পিয়ানো যদি পরবর্তীকালে শতরূপা বা আমাদের পরিবারের কারোর কোনো ক্ষতি করে দেয়, তার দায় কে নেবে? কথাগুলি বলতে বলতে দেখলাম মজুমদার বাবু বেশ উত্তেজিত হয়ে পড়েছেন। আমি ওনাকে শান্ত করবার জন্য বললাম, এক কাজ করুন মজুমদার বাবু, আপনি ওই পিয়ানোটিকে নিয়ে আসুন বাইরের ঘরে। অনেক সময় এমনও হতে পারে যে আপনাদের চোখের ভুলে হয়তো এমনটা হয়েছে, আবার এমনও হতে পারে যে কারুর অতৃপ্ত আত্মা এখনো ওই পিয়ানোটিকে নিয়ে স্বপ্ন দেখে। জীবিত অবস্থায় পিয়ানোটি বোধ হয় তার খুব কাছের একটি বস্তু ছিল, প্রিয়ও ছিল হয়তো, সেই জন্য ওরকম বস্তা পচা জায়গায় পড়ে থাকাটা সে হয়তো মেনে নিতে পারছে না, তাই চাইছে পিয়ানোটা আবার কেউ বাজাক। আমার মনে হয় তুমি কথাটা খুব একটা মন্দ বলনি প্রবীর। ঠিক আছে, তোমার কথায় বিশ্বাস করলাম। পুরনো ঘর থেকে তাহলে আজকে রাতের মধ্যেই পিয়ানোটা ঝেড়ে পুড়ে পরিষ্কার করে বাইরের ঘরে নিয়ে আসার ব্যবস্থা করব। তুমি বরং কালকে সকালবেলা থেকেই আমার মেয়ে শতরূপাকে পিয়ানো শেখানোর কাজ শুরু করে দিও। আমার সাথে মজুমদার বাবুর সেদিনকে এইটুকুই কথা হলো। বাড়ি থেকে বেরিয়ে আসবার সময় শতরূপাকেও দেখতে পেলাম। বাড়ির উঠোনে এসে তার বন্ধু বান্ধবের সাথে খেলা করছে। মনে মনে ভাবলাম হয়তো পিয়ানোটা তার হাতে পড়লে সমস্ত রকমের বিপদ মুক্ত হয়ে যাবে। পরের দিন সকালে স্নান টান করে খেয়ে দিয়ে পৌঁছে গেলাম মজুমদার বাবুর বাড়িতে। আমার বাড়ি বর্ধমানে। কলকাতাতে এসে একটি বাড়ি ভাড়া করে এখানে থাকতাম। সেখান থেকেই মজুমদার বাবুর বাড়িতে যাতায়াত করতে হবে। কিন্তু মজুমদার বাবুই বিষয়টি জানতে পারার সাথে সাথে এই বাড়িতেই আমার থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্ত করে দেবেন বললেন। আমি একদিক থেকে এটা ভেবে নিশ্চিন্ত হলাম যে তাহলে আমার পার্মানেন্টলি ইনকামের একটা ব্যবস্থা বোধহয় আজ থেকে হয়ে গেল। মায়ের চিকিৎসার খরচটা এবার খুব সহজেই আমি এনএফটি করে পাঠিয়ে দিতে পারব। মজুমদার বাবু আমাকে বললেন, শোনো প্রবীর, তোমার কথায় বিশ্বাস করলাম। আমি চাই যে তুমি শতরূপাকে খুব ভালো করে পিয়ানো শিক্ষায় পারদর্শী করে তোলো। সেই কারণে সারাদিনে হয়তো একাধিকবার ওকে তোমার প্রশিক্ষণ দিলে ভালো হয়। অত দূর থেকে বারবার তোমার বাড়িতে এসে কাজ করা তোমার পক্ষে সম্ভব নয়। সেই জন্যই আমি তোমার এখানে থাকবার বন্দোবস্ত করে দিলাম। এবার তুমি যতদিন খুশি এখানে থাকতে পারো, আর আমার মেয়েকে খুব সুন্দর করে পিয়ানো শিক্ষায় পারদর্শী করে তুলতে পারবে। বসার ঘরে শতরূপা তোমার জন্য অপেক্ষা করছে, যাও ওর সাথে আলাপ করো, কেমন? আমি তোমার সাথে একটু পরে আবার যোগাযোগ করে নেব। আমাকে কিছু অফিসিয়াল কাজ করতে বেরোতে হবে। তোমার যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে হরেনকে বলে দিও, সে তোমার সব কাজ করে দেবে। আমাদের কোণার ঘরটা তোমার জন্য সাজিয়ে গুছিয়ে দিয়েছি, আজ থেকে তুমি ওখানেই থাকবে, কেমন? আমি আসলাম তাহলে। মজুমদার বাবু কাজে বেরিয়ে যাবার পর আমি বসার ঘরের দিকে গেলাম।
দেখলাম শতরূপা সেখানে বসে রয়েছে আর সামনে গানের কিছু লিপি রাখা রয়েছে, যেগুলি দেখে সে টুংঠাং শব্দ করে বাজানোর চেষ্টা করে চলেছে, কিন্তু কিছুতেই সে সুরটা তুলতে পারছে না। আমি পাশে গিয়ে দাঁড়াতেই সে উঠে আমাকে প্রণাম করল। বুঝলাম যে মজুমদার বাবুর শিক্ষা কতটা আধুনিক। মানুষটা মন থেকে আধুনিক না হতে পারলে এত সুন্দর শিক্ষা হয়তো শতরূপাকে তিনি দিতে পারতেন না। শতরূপার মাথায় হাত রেখে মনটা সেদিনকে ভরে গেছিল আমার। প্রথম দিন যখন পিয়ানো শেখাতে বসলাম তখন কোনো অস্বস্তি অনুভব হলো না, কিন্তু দ্বিতীয় দিন রাত্রে যখন শতরূপাকে পিয়ানো শেখানোর কাজ সম্পন্ন হয়েছে, ঠিক সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। শতরূপা নিজের ঘরে চলে গেল, ঠিক তারপরেই আমি পরের দিনের সুরটা তোলবার জন্য বসে প্র্যাকটিস করছিলাম। এমন সময় দেখলাম যে কাগজটার মধ্যে আমি সুরগুলো লিখে প্র্যাকটিস করছিলাম, সেই সুরের পাতাটা যেন কেউ বদলে দিয়েছে। মনে হচ্ছিল যেন লেখাগুলো আমার নয়, লেখাগুলো অন্য কারোর। আমি উঠে পড়ে চারিদিকে আমার লেখা পাতাটা খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও আমি সেটা খুঁজে বার করতে পারলাম না। পিয়ানোর আশেপাশেও কোথাও আমার পাতাটিকে পড়ে থাকতে দেখলাম না, অথচ সামনে রাখা পাতাটির মধ্যে আমার লেখা সব পাতা রয়েছে, শুধু প্রথম পাতাটি অন্য কারো লেখা। যেন কেউ বলে দিচ্ছে যে আমার সুরটা বাজাও। আমার মনে হলো হয়তো শতরূপা দুষ্টুমি করেছে, মাঝে মাঝে এখান সেখান থেকে সুরের কাগজগুলো নিয়ে এসে আমার লেখা সুরের মাঝখানে বসিয়ে দিত। এর ফলে হতো কি, আমি আমার সুরগুলো বাজানোর পাশাপাশি ওর পছন্দসই সুরগুলো বাজাতে বাধ্য হতাম। সেটা দেখেও বেশ মজা পেত। ভাবলাম তাহলে বোধহয় ওরই কোনো কারসাজি হবে। সেদিন রাতে আর বেশি মাথা না ঘামিয়ে শুতে চলে গেলাম। তখন বাজে রাত 3টে মতো। হঠাৎ মনে হলো বাইরের ঘর থেকে কেউ যেন পিয়ানোটা খুব সুন্দর করে বাজাচ্ছে। টুংটাং সুরের তালে চারিদিক কেমন যেন মোহিত হয়ে গেছে। কিছুতেই বুঝতে পারলাম না কে বাজাতে পারে। তাড়াতাড়ি ছুটে বাইরে এসে দেখলাম পিয়ানোটি নিজের মতো বেজে চলেছে, অথচ সামনে কেউ বসে নেই। প্রচন্ড ভয় পেয়ে গেলাম। দেখা মাত্রই চিৎকার করে উঠলাম, মজুমদার বাবু, মজুমদার বাবু, শিগগিরই আসুন, শিগগিরই আসুন একবার এখানে। কথাটি বলেই যখন পিয়ানোর দিকে তাকিয়েছি, দেখি পিয়ানো শব্দ বন্ধ হয়ে গেছে। নিজের চোখে এক্ষুনি যা দেখলাম তা যে কাউকে বিশ্বাস করাতে পারবো না সেটা আমি খুব ভালোভাবেই জানতাম। মজুমদার বাবু যথারীতি আমার মাথার ব্যায়ামও হয়েছে এমনটা মনে করে আমাকে নিজের ঘরে নিয়ে গিয়ে শুয়ে পড়তে বললেন। পরের দিন আমি আবার যখন রাত্রির বেলা শুতে গেছি, তখন যেন মনে হলো যে আমার খাটের ঠিক পাশ দিয়ে কে যেন হেঁটে চলেছে। আস্তে আস্তে দরজাটা খুলে যেন আমাকে ইশারা করে বলল বাইরের ঘরে আসতে। আমিও অদ্ভুত রকম চকিত দৃষ্টিতে ধাওয়া করলাম তার পেছনে। একটি নারী মূর্তি আমার ঘরের মধ্যে থেকে কিভাবে আমাকে টেনে নিয়ে বাইরের ঘরে যেতে পারে এমনটা আমি আজও বুঝতে পারি না। কোনো মায়াবী টানে যেন আমি তার পিছু পিছু চলতে লাগলাম। তারপরে মেয়েটিকে আমি আর দেখতে পেলাম না। প্রচন্ড ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ঘরের মধ্যে চিৎকার করে যে কাউকে ডাকবো তেমন আর উপায় নেই। মাথার ঘাম মুছতে মুছতে যখন নিজের ঘরের দিকে ফিরছি, এমন সময় শুনলাম পিয়ানোটা আবার বাজছে। একটা করুণ সুর যেন কানে ভেসে এলো।
কাল রাতেও আমি ঠিক এই সুরটাই শুনেছিলাম। নিজের কানকে আজও বিশ্বাস করতে পারি না, এমনটা আমি নিজেই শুনেছি। চোখের সামনে দেখলাম পিয়ানোর রিডগুলি নিজের মতো বেজে চলেছে, আর তার সাথে সাথে কে যেন সরু গলায় গান গাইছে। শুনলে মনে হয় যেন কোন দূর দেশ থেকে ভেসে আসছে, যার কোনো বাস্তব ভিত্তি নেই, কিন্তু সে আছে আশেপাশেই কোথাও আছে। আমি দৌড়ে নিজের ঘরের দিকে যেতে যাব, এমন সময় মনে হলো আমার কান ঘেঁষে কেউ সজোরে বলে গেল, আমার বাড়ির থেকে তাড়াতাড়ি চলে যাও, না হলে কিন্তু তোমার শেষ রক্ষা আর হবে না। পিয়ানো আমার, এই পিয়ানোতে হাত দেওয়ার অধিকার আমি কাউকে দিইনি। শেষবারের মতো সাবধান করে দিয়ে গেলাম। আতকে উঠলাম আমি, দরজার সাথে পিঠটা ঠেকিয়ে কাঁপতে থাকলাম। কোনো রকমে সেদিন রাতটা অতিবাহিত করতে পেরেছিলাম। পরের দিন সকালেই আমি মজুমদার বাবুকে পুরো বিষয়টা খুলে বলি। মজুমদার বাবু দেখলাম আমার সমস্ত কথাগুলি শুনে বড্ড অস্থির হয়ে পড়লেন। শুধুমাত্র কোনো ভৌতিক ঘটনা যে এর সাথে জড়িত থাকতে পারে এমনটা নয়, পেছনে যে কোনো ঐতিহাসিক রহস্য জড়িয়ে রয়েছে তা আমি সেদিন বেশ ভালোভাবে টের পেয়েছিলাম। মজুমদার বাবু আমাকে কোনো কথার উত্তর না দিয়ে সবটা শুনে ঘর থেকে বেরিয়ে গেলেন। মনে হলো যেন এই অভিশাপের কথা তিনিও কোথাও না কোথাও জানেন। ভাবলাম হার মানলে চলবে না, যে করেই হোক এই অতৃপ্ত আত্মাকে মুক্তি প্রদান করতে হবে, তা না হলে এর পরে আবার নতুন কোনো অনিষ্ট হতে পারে। আমি মজুমদার বাবুর পেছনে দৌড়ালাম। দেখলাম মজুমদার বাবু দোতলার বারান্দা ধরে খুব জোরে জোরে দৌড়াচ্ছেন। একটা সময় মনে হলো যেন তার পেছনে কেউ ধাওয়া করেছে। আমি অনেক দূর থেকে তার নাম ধরে বারবার চিৎকার করা সত্ত্বেও মজুমদার বাবু একবারের জন্য আমার দিকে তাকালেন না। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হঠাৎ পা পিছলে দোতলা থেকে একেবারে নিচে গড়াতে গড়াতে পড়ে গেলেন তিনি। প্রভাদেবী ছুটে এসে ধরলেন তার রক্তাক্ত দেহটিকে, কিন্তু ততক্ষণে সব শেষ। মজুমদার বাবুর দেহটা শিথিল হয়ে পড়ে রয়েছে। আমার দিকে তাকিয়ে শেষবারের মতো যে দুটি শব্দ তিনি বলেছিলেন তা হলো অভিশাপ, অভিশাপ। এই অভিশাপের হাত থেকে আমিও পারলাম না বাঁচতে। মজুমদার বাবুর শেষকৃত্য সম্পন্ন হয়ে যাওয়ার পর বাড়ির মধ্যেকার পরিস্থিতি আরো অনেক বেশি থমথমে হয়ে গেছিল। এই অবস্থায় পরিবারের সকলকে ছেড়ে নিজের বাক্স প্যাঁটরা গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া কাপুরুষের কাজ হবে বলে মনে করে আমি থেকে গেলাম। ভাবলাম এর পেছনের রহস্যটা আমায় খুঁজে বার করতেই হবে। এক সপ্তাহ অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে একটি মস্ত বড় দুর্ঘটনা ঘটল। আমি একদিন শতরূপাকে বসে পিয়ানো শেখাচ্ছিলাম। এমন সময় প্রভাদেবীর ঘর থেকে একটি চিৎকারের শব্দ পেলাম। দৌড়ে গেলাম সেখানে। গিয়ে দেখলাম যে প্রভাদেবী একটি দড়ি নিয়ে ঝুলছেন। কেউ যেন তাকে মারার চেষ্টা করছে। কোনো রকমে প্রভাদেবীকে নিচে নামিয়ে খাটের উপরে শুইয়ে দিলাম। অন্যদিকে ঠিক সেই রকম শতরূপা চিৎকার করে উঠল। আমি আর প্রভাদেবী সেদিকে তাড়াতাড়ি ছুটে গিয়ে দেখলাম পিয়ানোটা হাওয়ায় ভাসছে। প্রচন্ড জোরে কেউ যেন চিৎকার করে বলছে, সবাই চলে যাও, সবাই চলে যাও এই বাড়ি থেকে, তা না হলে কিন্তু খাদ্যে ছেড়ে কথা বলবো না।
প্রভাদেবী তাড়াতাড়ি গিয়ে শতরূপাকে জড়িয়ে ধরলেন, আর আমি কোনো রকমে ওদেরকে সরিয়ে একটি সংরক্ষিত স্থানে নিয়ে গিয়ে পুরো বিষয়টা ভালো করে দেখতে লাগলাম। চোখের সামনেই হাওয়াতে ভাসমান পিয়ানোটা আস্তে আস্তে মাটিতে এসে ঠেকলো, তারপর সব নিস্তব্ধ। প্রভাদেবীর ঠোঁট দুখানা ভয়েতে তখনও ঠক ঠক করে কাঁপছে। সামনে দাঁড়িয়ে থাকা শতরূপা যেন শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। যে কোনো মানুষই হয়তো এমনটা দেখলে জ্ঞান হারিয়ে ফেলারই অবস্থায় পৌঁছাবে। প্রভাদেবী আমাকে হাত ধরে টেনে নিয়ে গেলেন চিলে কোঠার ঘরে। আমি একটু অবাক চোখে ওনার দিকে তাকালাম। বিধবা মানুষটা সিঁথিতে সিঁদুর নেই, গায়ে সাদা কাপড় জড়িয়ে কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে, আর চোখ দিয়ে অনবরত জল পড়েই চলেছে। ঈশ্বর মানুষকে কতটা অসহায় করে দিতে পারেন তাই দেখলাম সেদিন। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে প্রভাদেবী? আপনি আমাকে বলতেই পারেন। আমার যদি ক্ষমতা থাকে আমি নিশ্চয়ই আপনাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করব। প্রভাদেবী বললেন, অভিশাপ, অভিশাপ। এই অভিশাপ আজকের নয়, এই অভিশাপ বহুদিনের। এই অভিশাপ শুধু আমার স্বামীকে খেয়েছে তাই নয়, খেয়েছে আমার গোটা পরিবারকে, এই গোটা মজুমদার বাড়িকে শেষ করে দিয়েছে এই অভিশাপ। আমাদের বাড়ির মধ্যে এই একমাত্র এই স্থানটি রয়েছে যেটা নিরাপদ বলতে পারো, এই চিলেকোঠার ঘর। এই ঘরেতেই একমাত্র ঠাকুর পুজো করি। হয়তো লক্ষ্য করে দেখবে প্রবীর, গোটা বাড়িতে তুমি একটিও ঠাকুরের বিগ্রহ দেখতে পাওনি। একমাত্র এই ঘরটাতেই আমি এসে ঠাকুর পুজো করি, তাও আবার সবার থেকে লুকিয়ে। এমনকি আমার স্বামীও জানেন না যে আমি ঠাকুর পুজো করি। আসলে আসলে ঘটনাটির সূত্রপাত হয়েছিল আমার শ্বশুর মশাইয়ের আমলে। শ্বশুর মশাইয়ের একটি বাজে রোগ ছিল। তিনি মেয়েদের সঙ্গে সহবাস করতেন, তারপর তাদেরকে ছুঁড়ে ফেলে দিতেন বস্তুর মতো। একদিন আমাদের বাড়িতে আজুরি বলে একটি মেয়ে কাজে আসে। আজুরিকে দেখতে নাকি ভীষণ সুন্দর ছিল। আমার শ্বশুর মশাইও পিয়ানো শিক্ষকতার কাজ করতেন। তিনি নিজে জমিদার পরিবারের অন্তর্ভুক্ত হলেও পিয়ানো শিক্ষার মাধ্যমে বেশ সুনাম অর্জন করেছিলেন। প্রথম তার ভেতরের এই পশুর কথা কেউ জানতে পারেনি, কিন্তু তার পরবর্তী কাল থেকে সকলের চোখে পড়তে শুরু করে বিষয়টি, যখন আজুরিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই সমস্ত ঘটনা আমি তারকের মুখে বিয়ে হয়ে আসার পরে শুনেছি। আজুরিও শেষ পর্যন্ত আমার শ্বশুর মশাইয়ের এই নোংরা খেলার অঙ্গ হতে বাধ্য হয়েছিল। মেয়েটি অনাথ ছিল। মেয়েটিকে দেখে নাকি আমার শ্বশুর মশাইয়ের খুব ভালো লাগে, তাই তাকে বাড়িতে নিয়ে এসে রেখেছিলেন এবং তাকে পিয়ানো শিক্ষা দেবেন এমনটাই নাকি মনস্থির করেছিলেন। তারপর একদিন আজুরিকে পিয়ানো শেখাতে শেখাতে হঠাৎ তার নজর পড়ে ওর বুকের দিকে। আমাদের বাড়িতে সেদিন কেউ ছিল না। সেই সময় সুযোগটি নেন আমার শ্বশুর মশাই। আজুরির সম্মান নষ্ট করেন তিনি। তারপর এই বাড়িতেই কোথাও তাকে জ্যান্ত পুঁতে দেওয়া হয়। এখনো পর্যন্ত আমরা কেউ জানি না বাড়ির কোথায় সেই লাশটি পোতা রয়েছে। যতদিন না পর্যন্ত সেই লাশটিকে খুঁজে বের করে দাহ সৎকারের কাজ সম্পাদন করা হচ্ছে, ততদিন পর্যন্ত অতৃপ্ত আত্মা মুক্তি পাবে না প্রবীর। আর এইভাবেই একের পর এক পুরো মজুমদার বংশকে সে শেষ করে দেবে সে। কথাটা শোনা মাত্রই আমার বুকের ভেতরটা হালকা হয়ে গেল। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। কি করলে ভালো হবে কিছুই বুঝতে পারলাম না। শুধু এটুকুই বুঝলাম যে শতরূপা এবং প্রভাদেবীর প্রাণ রক্ষা করতে হবে যেভাবেই হোক। আমি প্রভাদেবীকে আশ্বস্ত করলাম যে আমি কোনো একটা উপায় খুঁজে বার করবই এবং এই বিপদ থেকে ওনাদেরকে উদ্ধার করব।
প্রভাদেবী এবং শতরূপাকে আমি আমার ভাড়া বাড়িতে সেদিন রাতটা থাকবার জন্য রেখে এলাম। তারপরে আমি আমার এক বন্ধুকে নিয়ে ফিরলাম মজুমদার বাড়িতে। বন্ধুটি ছিল আমার খুব বিশ্বস্ত, ওর নাম প্রমথেশ। আমি আর প্রমথেশ মিলে রাত্রির বেলা বাড়িতে থেকে তন্ন তন্ন করে লাশটি খুঁজে বার করবার সিদ্ধান্ত নিলাম। জানি এটি বড্ড ঝুঁকির কাজ, আমাদের প্রাণ হয়তো চলে যেতে পারে, তবুও ভয় পেয়ে পিছনে সরে থাকলে যে চিরকালের জন্য এই অন্ধকারের মধ্যেই আমাদের নিমজ্জিত হয়ে পড়তে হবে, এই ভয়টাই সেদিন আমার কাজ করছিল। আমি আর প্রমথেশ রাত 3টে বাজার জন্য অপেক্ষা করতে থাকলাম। হঠাৎ করে মনে হলো যেন কারোর পায়ের নুপুরের শব্দ শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এসে দেখলাম যে একটি সাদা শাড়ি পরা অশরীরী যেন কেমন নিজের মতো হেঁটে চলেছে। এই গোটা বাড়িতে যেন তার একচ্ছত্র অধিপত্য। তারপরে আমরা দেখলাম যে পিয়ানোটার কাছে গিয়ে সে হঠাৎ উধাও হয়ে গেল। পিয়ানোটা কিছুক্ষণ বাদে আপনা আপনি বাজতে শুরু করে দিল, কিন্তু কাউকেই চোখের সামনে দেখতে পাওয়া গেল না। পিয়ানো শব্দটা কিছুক্ষণ বাদে বন্ধ হলো। তারপরেই আমি দেখলাম যে আবার হাওয়ার মধ্যে ভেসে ভেসে একটি শরীর এগিয়ে চলেছে দোতলার ঘরের দিকে। কিন্তু দোতলার ঘরের দিকে না গিয়ে দেখলাম সিঁড়ির নিচে গিয়ে বাড়ির পেছনের দিকে চলে যাচ্ছে সেই অশরীরীটি। বুঝতে পারলাম সংস্কার না হওয়ার কারণে বন্ধ হয়ে পড়ে আছে মজুমদার বাড়ির যে দিকটা, সেই দিকেই অশরীরীটি ছুটে চলেছে। আমি আর প্রমথেশ সময় নষ্ট না করে তাকে ধাওয়া করতে শুরু করলাম। সেদিন আমাদের হাতে একটি গঙ্গা জলের ডিবে আর তার সাথে কিছু মন্ত্রপুত ফুল ছাড়া আর কিছুই ছিল না। আমাদের প্রধান উদ্দেশ্য ছিল মৃত শরীরটিকে খুঁজে বার করা। আমরাও অশরীরীর পিছনে পিছনে চলতে থাকলাম তার দেখানো সীমানা বরাবর। একটা সময় গিয়ে দেখলাম যে তার দেহটিকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। সামনে একটা বড় দেওয়াল রয়েছে। মনে হলো যে এই দেওয়াল ভেদ করে নিশ্চয়ই কারোর পক্ষে অন্যদিকে চলে যাওয়া সম্ভব নয়। তাহলে কি ওই দেওয়ালটির মধ্যেই পোতা রয়েছে তার দেহ? আমরা আর সময় নষ্ট না করে দেওয়ালটিকে কুড়ুল দিয়ে খুঁড়তে শুরু করলাম। বেশ কিছুটা খুঁড়তে খুঁড়তে হঠাৎ আবিষ্কার করলাম একটি জড়া জীর্ণ কঙ্কাল দেহ গুটিসুটি হয়ে পড়ে রয়েছে। একটি বিভৎস গন্ধ ভেসে আসছে নাকে। সামনে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আমরা কঙ্কালটিকে হাতে করে তোলার সাথে সাথে কেউ যেন আমাদের দুজনকে ধরে ছিটকে ফেলে দিল উল্টো দিকে। আমাদের দুজনের মাথাটা গিয়ে লাগলো সামনের দেওয়ালে। যখন মাটিতে পড়লাম তখন চোখ তুলে আর কিছু দেখতে পাচ্ছি না। সবকিছুই কেমন চোখের সামনে ঝাপসা অনুভূত হচ্ছে। ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসতে লাগলো আকাশ বাতাস মুখরিত করে। কেউ যেন কট্টর ভাষায় গালিগালাজ করতে থাকলো আমাদের। তবুও আমরা হার মানলাম না। কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে উঠে কঙ্কালটিকে সংগ্রহ করে দেশলাই কাঠি দিয়ে আগুন লাগিয়ে দিলাম। দেখলাম একটি পুরনো সিমেন্টের বস্তার মধ্যে কেউ কঙ্কালটিকে ভরে রেখে দিয়েছিল। বুঝলাম যে আজুড়িকে মেরে ফেলে তার শরীরটাকে এমন নৃশংসভাবে কেউ দেওয়ালে পুঁতে দিয়েছে। কঙ্কালটি আমাদের চোখের সামনে পুড়তে লাগলো আর তার সাথে ভেসে আসতে লাগলো কারোর করুণ আর্তনাদের শব্দ। কিছুক্ষণ বাদে সব শান্ত। সেদিন রাতে আমরা পিয়ানোটাকেও আগুনে পুড়িয়ে দিলাম, যাতে সেটির আর কোনো অস্তিত্ব না থাকে। তারপর মজুমদার বাড়িটা একজন বড় ব্যবসায়ীর কাছে হোটেল নির্মাণের জন্য বিক্রি করে দেন প্রভাদেবী। এরপর তিনি শতরূপাকে নিয়ে অন্য শহরে চলে যান। শুনেছিলাম বাকি জীবনটা তিনি সেখানেই ছিলেন, আর ফিরে আসেননি এখানে। এই ছিল এক অশরীরী উপাখ্যান। 5 কড়ির চায়ের দোকানে বসে
পুরো কাহিনীটা আমি সবাইকে বলেছিলাম। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার আরও একটি করুণ এবং জ্বলন্ত উদাহরণ এটি। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা কিভাবে দিনের পর দিন স্বেচ্ছাচারিতা চালিয়ে চলেছে তার এরকম উজ্জ্বল উদাহরণ হয়তো আরো অনেক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আমাদের চারিদিকে, কিন্তু তার হদিশ হয়তো আমরা সকলে পাই না। এরকম বহু মেয়ের অসহায়তার সুযোগ নিয়ে তাদেরকে এভাবেই ব্যবহার করে চলেছে পুরুষেরা, আর এইভাবেই অতৃপ্ত আত্মা হয়ে তাদেরকে মুক্তির জন্য ছুটে বেড়াতে হচ্ছে। এগুলি হলো আমাদের সমাজ ব্যবস্থার অন্ধকারময় রূপ। শিক্ষিত মানুষের হৃদয়েও অন্ধকার বাসা বাঁধতে পারে, তার একটি জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে এই গল্পটি। অসহায়ের অসহায়তার সুযোগ না নিয়ে, অসহায়তার থেকে অশব্দটিকে সরিয়ে দিয়ে যদি শুধু সহায়তা নিয়ে চিন্তা ভাবনা করা যায়, সেদিন জানবেন কোনো মানুষ নতুন করে ভাবতে শিখল।